টেস্টে বাংলাদেশের ৭৮ রানের ঐতিহাসিক জয়। দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ। আইন শৃঙ্খলা বাহিনীতে চেইন অফ কমান্ড গুরুত্বপূর্ণ। আনসার ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। পাইকারিতে বিদ্যুতের দাম ২১% বাড়ানোর প্রস্তাবে গণশুনানি শুরু। দাম সমন্বয় না হলে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাড়বে বলছে বিইআরসি। এবং সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা। অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না বললেন জিএমপি কমিশনার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গাজীপুরের শফিপুরে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে তিনি বলেন, যে কোনো বাহিনীর জন্য চেইন অফ কমান্ড মেনে চলা গুরুত্বপূর্ণ বিষয়। আনসার সদস্যদের সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন তিনি। পরে আনসার ভিডিপির দরবারে যোগ দেন সরকার প্রধান। সেখানে দেয়া বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সংকটময় পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় বিশাল ভূমিকা রেখেছে আনসার সদস্যরা। ৫ই আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো বাহিনীতে চেইন অফ কমান্ড গুরুত্বপূর্ণ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভবিষ্যতে দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক এবং সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও আশা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। এদিকে কিছুক্ষণ পর টঙ্গীর ২৭ ধরপাড়া এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সেখানে আছেন আমাদের সহকর্মী তানজিদ ভুঁইয়া। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। তানজিদ, প্রধানমন্ত্রীর সফর এবং উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘিরে গাজীপুরবাসীর উচ্ছ্বাস কেমন দেখছেন? এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে আছে, জানাবেন আমাদের। জি ধন্যবাদ সোনিয়া। আপনি যেমনটি বলছিলেন যে গাজীপুরবাসী কিন্তু উচ্ছ্বাস এবং উদ্দীপনায় কিন্তু কমতি নেই। আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, এখানে গাজীপুরের যারা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে এই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সুধী সমাবেশে যোগ দিতে কিন্তু এরই মধ্যেই কিন্তু এসে উপস্থিত হচ্ছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ কিন্তু এসে যুক্ত হচ্ছেন। তো আমরা এখন আছি গাজীপুরের টঙ্গীর যে ধরপাড়া নিলয় এলাকায়। সেখানে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে যে প্রকল্পটি এখানে ভিত্তিপ্রস্তর স্থাপনের এবং যে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান বক্তব্য রাখবেন সেই এলাকায়। এখানে আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টা নাগাদ এসে কিন্তু তিনি এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। প্রধান
অতিথি হিসেবে। তার আগে কিন্তু আজকের যে আরেকটি প্রোগ্রামে কিন্তু তিনি প্রধান অতিথি হিসেবে এর মধ্যে বক্তব্য রেখেছেন। তো আমরা এখন এখানে এসে যেটি দেখতে পেয়েছি, এই প্রকল্পটি কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার অধীনে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে যে প্রকল্পটি, এই প্রকল্পটি 8.20 একর জমির উপর প্রায় 54 কোটি টাকা ব্যয়ে 6 তলা বিশিষ্ট একাডেমিক এবং প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এই প্রকল্পের মাধ্যমে আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু একটি দুর্যোগ প্রবণ এলাকা, যেটি দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আহসান হাবিব দুলু যেটি আমাদেরকে জানিয়েছেন, সাংবাদিকদের জানিয়েছেন যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ এলাকা। তো সেই দুর্যোগ প্রবণ এলাকায় যে প্রশিক্ষণ থেকে শুরু করে নানাবিধ যে প্রশিক্ষণ, দেশ বিদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে যারা কাজ করেন, তো এই ইনস্টিটিউটের মাধ্যমে এবং এই যে প্রশিক্ষণ হবে এখানে, এই প্রশিক্ষণের মাধ্যমেই কিন্তু এই যে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার যে আমূল পরিবর্তন হবে এবং যে নিরাপত্তা নিশ্চিত থেকে শুরু করে দুর্যোগের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই বিষয়টি কিন্তু নিরাপত্তা নিশ্চিত করবে। কারণ আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো প্রশিক্ষণ বা তেমন কোনো ট্রেনিং বা তেমন কোনো স্বাভাবিক কোনো কিছু কিন্তু নেই। তো সেই জায়গা থেকে এই আজকের এখানে যে গাজীপুরের টঙ্গীর যে ধরপাড়া নীল এলাকায় যে আজকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ এবং ইনস্টিটিউটটি একটি মাইল ফলক হিসেবে থাকবে বলে এখানকার যে স্থানীয় নেতৃবৃন্দরা থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আহসান হাবিব দুলু তেমনটি কিন্তু সাংবাদিকদের জানিয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী থেকে সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণীকারী সংস্থাগুলোর প্রস্তাবের ভিত্তিতে সকাল থেকে গণশুনানি শুরু করেছে বিইআরসি। বৈশ্বিক জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে বাধ্য হয়ে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে শুনানিতে উল্লেখ করে পিডিবি। 21% হারে পাইকারি গ্রাহক পর্যায়ে 1 টাকা 50 পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। এদিকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, দাম বাড়ানো না হলে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ আরও বাড়বে। সুপ্রিম কোর্ট সচিবালয়ে বিলুপ্ত করাকে আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করেছেন সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি বলেন, এই বিষয়ে আগামীকাল আদালত অবমাননার পিটিশন দায়ের করা হবে। সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন হয়েছে উল্লেখ করে শিশির মনি বলেন, বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা গুরুতর আদালত অবমাননার শামিল। তারা যে কাজ করেছেন এটি আদালত অবমাননা করেছে। এই সচিবালয়ের স্ট্রাকচারকে তারা ডিসমেন্টাল করেছে। এই ধরনের আচরণ সিরিয়াসলি কন্টেম্পচুয়াস। আমরা কন্টেম্প নোটিশও দিয়েছি, আমরা দ্রুতই কন্টেম্প পিটিশনও ফাইল করব। আমরা মনে করি বিচার বিভাগের সঙ্গে এই ধরনের আচরণ করাটা শুধু দেশের জন্য ক্ষতি না, দেশের ভাবমূর্তি বিদেশেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। অপরাধী যেই হোক তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না বলে মন্তব্য করেন নতুন কমিশনার। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন তিনি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। ডিএমপি কমিশনার বলেন, পশুর হাট, ঈদের জামাত, শপিং মল ও আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মব কালচার হবে না ঢাকা শহরে, এবং যদি কেউ মব কালচার করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। কিশোর গ্যাংয়ের অনেক সদস্যকে আমরা এর মধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি এবং পর্যায়ক্রমে আমাদের কিশোর গ্যাংয়ের এই সবাইকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের পরিকল্পনা। তবে এই ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ প্রয়োজন।
হাম ও এর উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। বরিশালে ২ এবং সিলেট বিভাগে ১ জন মারা যায়। এ নিয়ে সিলেটে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। সেখানে ১৪৭ জন নতুন রোগী হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ ভর্তি আছে ৮৪ জন শিশু ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৪ জনের। কোরবানি উপলক্ষে মেহেরপুরে জমে উঠেছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাট। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও ক্রেতারা ভিড় করছেন এই হাটে। ঈদ সামনে রেখে এখন চলছে জমজমাট বেচাকেনা। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় মেহেরপুরের ঐতিহ্যবাহী বারাদি ছাগলের হাট। সুস্বাদু মাংসের জন্য দেশ জুড়ে পরিচিত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও ক্রেতারা ভিড় জমাচ্ছেন এই হাটে। হাটে ১০,০০০ টাকা থেকে শুরু করে ৭০,০০০ টাকা পর্যন্ত মূল্যের ছাগল বিক্রি হচ্ছে। তবে বড় ছাগলের তুলনায় মাঝারি আকারের ছাগলের চাহিদা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রচুর ছাগল আমদানি করেছে। ইনশাল্লাহ ঈদের বাজার এবং ঈদ পর্যন্ত হাট অনেক সুন্দর যাবে বলে আমি আশা করি। ছাগল যাই কিনেছি কম বেশি ২৩০ টাকা পড়লে পরে ঘুরতে দিত ৫০ টাকা, এখন ৬০০০ টাকা বললাম, ২০০ টাকা খাওয়া নিল। ঈদকে কেন্দ্র করে এবার হাটে ব্যাপক বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা। আল্লাহর রহমতে ভালোই বেচা কেনা হয়। আমরা তো অনেকে বেশি, আর আমরা বেশি বেশি ধারি নেই ভাড়া। ফরিদপুর থেকে মেহেরপুরে ছাগল কিনতে আসছি, তা মোটামুটি কেনার মতো বাজার আছে। হাটে মেডিকেল টিম বসানোর পাশাপাশি নানা পরামর্শ সহ সার্বিক সহযোগিতা করছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের মেডিকেল টিম ইতিমধ্যে কাজ শুরু করছেন, ভেটেরিনারি মেডিকেল টিম, এবং ছাগল হোক গরু হোক যে কোনো অসুস্থ হলে আমরা তাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি। বারাদি হাটে প্রায় ১.৫ কোটি টাকার ছাগল বিক্রি হয় বলে জানান হাট সংশ্লিষ্টরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। পশুরহাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। ফারুক, কেমন দেখছেন হাটে কেনা বেচা, আর ক্রেতা বিক্রেতারাই বা কি বলছে, কি তথ্য আপনার কাছে আছে জানাবেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে মেহেরপুরের গাংনীর বানিয়াপুকুর গ্রিন রেইন যে একটা খামার আছে, সেই খামারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই খামারে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু মোটা তাজাকরণ করা হয়। ইতোমধ্যে এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে বেশ কিছু গরু বেচাকেনা করা হয়েছে। বাকি যে গরুগুলো আছে এগুলো হয়তো আগামী ২৪ বা ২৫ তারিখের দিকে নিয়ে যাবে। যে খামারটিতে আছি, এই খামারের যে বিষয়টা, যে এখানে ন্যাচারাল যে খাবার, যেটা খড়কুটো, ঘাস, বিছালি, খোল দিয়ে এরা প্রতি বছর লালন পালন করে। তো এরা বিগত দিনগুলোতে কিছুটা লাভের আশা দেখলেও এবার একটু লোকসানের আশঙ্কা করছেন। কারণ খাদ্যের যে গোখাদ্যের যে ঊর্ধ্ব মূল্য, সেই মূল্যর সাথে এবং যে গরুর মূল্য সেটা সমন্বয় করতে না পারার কারণে এবার গরুর দাম সেভাবে পাচ্ছেন না, এবং গোখাদ্যের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে তারা লাভ আশা করলেও সেই লাভটি হচ্ছে না। তো আমার কাছে একজন খামারি আছে, সেখানে আমি তার কাছে যাব, তার কাছে জানতে চাইবো তাদের খামারে কিভাবে পরিচর্যা করা হয়। আপনার খামারে কিভাবে গরুর পরিচর্যা করেন, কিভাবে লালন পালন করেন? আমাদের এখানে গরুর হচ্ছে আপনার খাবার দেওয়া হয় পুরা দেশীয় খাবার, যেরকম ভুট্টা আর গম মিলে ফিশে খাবার, খোল হচ্ছে খেসারের ভুসি, 12 প্রজাতির খাবার একসাথে দেশীয় পণ্য নিয়ে মিক্স করে গরুকে খাওয়ানো হয়। আর আপনার হচ্ছে এগুলা ধরেন যে কি বলবো, বাজারে এখন দ্রব্যের মূল্যের দাম এত বেশি, সেই তুলনায় গরু আর পণ্যের দাম সমন্বয় হচ্ছে না। কারণ সরকার তো রেট বানিয়ে দিয়েছে, ধরেন আপনার মাংসের ওজন, এখন তো কুরবানি পণ্যের অনুযায়ী সবাই গোশত কেনে মাংসের ওজন দেয়, কিন্তু এখন সেই তুলনায় দ্রব্য মূল্যের দাম যদি না কমে, তাহলে সেই কারণে গরু লালিত পালিত করে লাভের অংশ সেই পরিমাণ নিয়ে আসা যায় না। ফারুক, আপনাকে ধন্যবাদ। প্রশাসনিক তৎপরতার পাশাপাশি তামাক বিরোধী প্রচারণাকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী
শহীদ উদ্দিন চৌধুরী আইনি। তিনি বলেন, তামাক বিরোধী কার্যক্রমে জনপ্রতিনিধি সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে পারলেই এই সমস্যা নির্মূল করা সম্ভব। সকালে রাজধানীর ধানমন্ডিতে আহসানিয়া মিশন আয়োজিত জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহার জনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে তামাক পণ্যের কর ও মূল্য বৃদ্ধির প্রয়োজনীয়তা শীর্ষক প্রাক বাজেট সেমিনারে তিনি এসব কথা বলেন। মিনিমাম 1 প্যাকেট কিনতে হবে, আর 1 প্যাকেট কিনতে গেলে অনেকেই কিন্তু এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে, কারণ এত টাকা একটা স্টুডেন্টের পক্ষে অথবা ইয়াং জেনারেশনের পক্ষে, সেই শিক্ষায় শিক্ষিত বা অশিক্ষিত হোক, তার পক্ষে দেওয়া খুব কঠিন। সমাজে এই ধরনের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করা খুবই কঠিন ছিল, কিন্তু ওনারা এটাকে প্রক্রিয়ার মধ্য দিয়ে খুব সহজতর করে নিয়েই আজকে একটা ধারাবাহিক সিস্টেমেটিক ধারায় এর পরিচালনা করছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের ৪র্থ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে ভোলার বিস্তীর্ণ কৃষি জমি। এতে রবি শস্যের পাশাপাশি অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক এই ক্ষতিতে জেলার শত শত কৃষক এখন চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। জসিম রানার প্রতিবেদন জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ভোলা সদরসহ 7 উপজেলাতে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষক। পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শত শত একর জমির ফসল। কৃষকরা নালা কেটে পানি নামানোর চেষ্টা করলেও নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দুর্ভোগ বাড়ছে। সমস্ত ফসলগুলা সব পানির তলে যাইতেছে, অনেক পানির লগে কারণ বাঁচতেছে। পানি আকারু জ্বালাসান কিছু করতাম পারি না। জলাবদ্ধতায় মুগ, মরিচ, সয়াবিন, চীনাবাদাম সহ বিভিন্ন রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। কেউ কেউ কিছু ফসল ঘরে তুলতে পারলেও বেশিরভাগ কৃষক এখনও ফসল ঘরে তুলতে পারেনি। অকেজো ড্রেন বাতিল করে দ্রুত খাল খননের দাবি স্থানীয়দের। ড্রেন করছে, ড্রেন ওসিয়ন দুয়ে চড়া, এই ড্রেন দিয়ে ময়লাই টলায় হেজা হুজায় বরিয়া থাকে, পানি নামে না। খালটারে ড্রেন বানিয়ে দিছে। ড্রেন বানিয়ে দেওয়ার কারণে আমাদের পানি আসা যাওয়া করতে পারে না, এই জন্য আমাকে চাষবাস ঠিক মতো আমরা করতে পারতেছি না। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। চীনাবাদাম এবং সয়াবিনের ক্ষেত্রে কৃষক ভাইদেরকে আগাম শস্য কর্তনের ব্যাপারে কৃষি সম্প্রসারিত পরামর্শ দিচ্ছে এবং এই ফসল যেন তারা দ্রুত বাজারজাত করতে পারে এই ব্যাপারে তাদেরকে সার্বিক সহায়তা করা হচ্ছে। নিয়মিত প্রশাসনের সাথে যোগাযোগ করে এই খালগুলো যেন নিষ্কাশন করা যায়। একেবারেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত্রে তারা যেন প্রণোদনার আওতায় আসতে পারে এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে খাল খনন করবে কর্তৃপক্ষ, এমন আশা এলাকাবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সিলেট টেস্টে বাংলাদেশের ৭৮ রানের ঐতিহাসিক জয়। দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ। আইন শৃঙ্খলা বাহিনীতে চেইন অফ কমান্ড গুরুত্বপূর্ণ। আনসার ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। পাইকারিতে বিদ্যুতের দামে 21% বাড়ানোর প্রস্তাবে গণশুনানি শুরু। দাম সমন্বয় না হলে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাড়বে বলছে বিইআরসি। এবং সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা। অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না বললেন ডিএমপি কমিশনার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।